শহরের গর্ভবতী নারীরা একের পর এক আত্মহত্যা করতে থাকে। অবাক করার বিষয় হলো, তারা সবাই একসময় সন্তান জন্মদানে অক্ষম ছিল এবং নিজ নিজ পাপের জন্য অনুতপ্ত। কিন্তু কি এমন ঘটল যা তাদেরকে এমন চরম সিদ্ধান্ত নিতে বাধ্য করলো? এটা কি সত্যিই আত্মহত্যা নাকি খুন? একজন পুলিশ অফিসার যখন এই কেসের তদন্তে নামেন, তখন সামনে আসে একের পর এক ঘৃণিত অপরাধের প্রমাণ। কিন্তু আসল সত্যটা কি? কিভাবে তারা অন্তঃসত্ত্বা হলো? আর কেনই বা তাদেরকে মারা হচ্ছে? কে বা কারা আছে এই ঘটনার পেছনে? এই রহস্যের দরজা খুলতে চলুন ঢুকে পড়ি কুত্তারাম 23 এর শ্বাসরুদ্ধকর রহস্যের দরজায়। খুব ভোরে একটা মেয়ে তাড়াহুড়ো করে চার্চে ঢোকে। চার্চের পাদ্রীর কাছে সে কিছু একটা কনফেশন করতে এসেছে। মেয়েটি বলে, যখন আমি কাজটি করেছিলাম তখন এটি পাপ ছিল কিনা আমি বুঝতে পারিনি, কিন্তু আপনি বলার পর সেই পাপের আগুনে আমি পুড়ছি। না জেনে করা সেই পাপের ভার আমি আর নিতে পারছি না। এই পাপ থেকে রক্ষা পাওয়ার উপায় বলুন ফাদার। তখন পাদ্রী বলে, পাপ এবং পাপের ব্যাপারে সিদ্ধান্ত একমাত্র ঈশ্বরই নিতে পারেন। আমরা শুধুমাত্র সেই পথ দেখাতে পারি। তুমি যে পাপ করেছো তা সাহস করে এখানে বলে দাও। আশা করি ঈশ্বর তোমাকে ক্ষমা করে দেবেন। এরই মাঝে দেখা যায় একটা কালো রঙের গাড়ি চার্চের মধ্যে ঢুকছে। মেয়েটি তার পাপের ব্যাপারে সবকিছু বলার পর কিছুটা হালকা অনুভব করে। এরপর সে পাদ্রীর হাত ধরে প্রার্থনা করতে চাইলে পাদ্রীর কোনো সাড়া শব্দ পাওয়া যায় না। তখন সে চোখ খুলে কনফেশন বক্সের দিকে তাকাতেই দেখতে পায় পাদ্রীর রক্তাক্ত দেহটি নিচে পড়ে রয়েছে। আর ঘরের মধ্যে কিছু লোকের উপস্থিতি টের পাওয়া যাচ্ছে। সে ভয়ে ভয়ে পালাতে গেলে বেঞ্চের পেরেকের সাথে তার ওড়নাটা আটকে যায়। ওড়না টান দিয়ে দরজার দিকে এগোতেই দরজা বন্ধ হয়ে যায়। আর এখানেই রহস্যের শুরু। কি হয়েছিল পাদ্রীর সাথে? আর কি এমন পাপ করেছিল মেয়েটি? তার পরিণতি বা কি হয়েছিল? জানতে হলে দেখতে থাকো। শহরের অন্যদিকে একটি ফ্যামিলিকে দেখানো হয়। ইনি অ্যাসিস্ট্যান্ট কমিশনার বিজয়। আজ তার বড় ভাই গৌরব এবং ভাবি অভিনয়ের বিবাহবার্ষিকী। তাদের বিয়ের 5 বছর হলেও তাদের এখনও কোনো সন্তান হয়নি। তাই গৌরবের মা উঠতে বসতে অভিনয়কে অনেক কটু কথা শোনায়, যেটা শুনে অভিনয়ের নিঃশব্দে চোখের পানি ঝরায়। খাবার টেবিলে বসে বিজয় চার্চের পাদ্রী হত্যার খবর শুনছিল। তখন তার বাবা বলে, খুনিকে ধরে কি হবে, পরে তো ছেড়ে দিতে হবে। তখন বিজয় বলে, কিন্তু ইনকাউন্টার করলে তো হাজারটা প্রশ্নের উত্তর দিতে হয়। তখন অভিনয় বলে, এমন কেস নাও যেখানে কাউকে উত্তর দিতে হবে না। তখন তারা সবাই এই বিষয়টি নিয়ে হাসি ঠাট্টা করতে শুরু করে। আর তখনই বিজয়ের মা মাঝখান থেকে এসে অভিনয়কে বাচ্চা না হওয়ার জন্য আবার খোঁটা দেয়। আর সে যথারীতি কান্না করতে করতে ঘরে চলে যায়। এখন অভিনয়ের বিষয়টা তোমরা মনে করে রাখবে, কারণ সেই সামনে গিয়ে এই মুভির মোড় পাল্টে দিতে চলেছে। বিজয় কমিশনার স্যারের সাথে দেখা করলে কমিশনার তাকে একটি কাগজ দেয় আর বলে, গগন নামে একজন ভিআইপি তার বউয়ের মিসিং কমপ্লেন করেছে। কেসটি খুবই গোপনে ইনভেস্টিগেশন করতে হবে। তাই বিজয় গগনের অফিসে গিয়ে জিজ্ঞাসাবাদ করতে থাকে আর জানতে পারে গগনের স্ত্রী জেসিকা 2 দিন ধরে নিখোঁজ। সে ক্রিকেট খুবই ভালোবাসতো আর খুবই ধার্মিকও ছিল। সে ক্রিকেটকে এতটাই ভালোবাসতো যে ইন্ডিয়ার জেতার জন্য চার্চে গিয়ে প্রার্থনা পর্যন্ত করত। কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে চার্চের ফাদারের সাথে আলোচনা করত। বিজয় আরও জানতে পারে যে চার্চের পাদ্রী মারা গিয়েছে, ওই চার্চে সেদিন জেসিকাও গিয়েছিল। তার মানে সেদিন যে মেয়েটি কনফেশন করতে গিয়েছিল সেই জেসিকা। বিজয় এসে কমিশনারকে বলে, পাদ্রী কনফেশন বক্সের ভেতরেই খুন হয়েছেন। অর্থাৎ ওই সময়ে তিনি কাউকে কনফেশন দিচ্ছিলেন। সেটা জেসিকাও হতে পারে। এসব শুনে পাদ্রী হত্যার তদন্তকারী কর্মকর্তা ঠাট্টা করতে শুরু করে আর বলে, পাদ্রীর অনেক ঋণ ছিল, তাই সে মানসিকভাবে বিপর্যস্ত ছিল। এজন্যই সে হয়তো আত্মহত্যা করেছে। কিন্তু বিজয় বলে, পাদ্রী খ্রিস্টান ছিল। সে কখনোই চাইবে না তার রক্ত দিয়ে চার্চকে অপবিত্র করতে। আর সে যদি আত্মহত্যা করত তাহলে সে নিজের বাড়িতেই করতে পারত। আমার সন্দেহ এটা আত্মহত্যা না, বরং খুন। বিজয়ের ইন্টেলিজেন্সি দেখে পুলিশ কমিশনার তাকে এই কেসটি হ্যান্ডেল করতে বলে আর গজপতি নামের একজন এসআইকে তার অ্যাসিস্ট্যান্ট হিসেবে অ্যাপয়েন্ট করে। বিজয় তখন চার্চে ইনভেস্টিগেশন করতে গিয়ে বেঞ্চের সাথে পেরেকে একটি কাপড়ের টুকরো দেখতে পায় আর দরজা লাগাতে গিয়ে ওখানে একটি ক্রুশযুক্ত চেন দেখতে পায়। সে চার্চের একজন কর্মচারীকে জিজ্ঞাসা করে জানতে পারে সেদিন ভোরে মেইন গেট খোলা ছিল আর মিনাল নামের একটি মেয়ে প্রথম পাদ্রীর লাশটি দেখেছে। মিনাল একটি বাচ্চাদের স্কুলের শিক্ষিকা। বিজয়ের গজপতি তখন মিনালের স্কুলে গেলে মিনাল খুবই রেগে যায়, কারণ সে এসবের মধ্যে নিজেকে জড়াতে চায় না। অন্যদিকে মিনালকে দেখে বিজয়ের অনেক ভালো লেগে গিয়েছে। বিজয় মিনালকে বলে, পাদ্রী মার্ডারের ব্যাপারে এখন কিছুই জিজ্ঞাসা করব না, তবে পরের বার এলে যেন সব কিছুই সত্য সত্য বলা হয়। এরপর বিজয়ের গজপতি মিনালের বাড়িতে যায় আর মিনালকে থানায় দেখা করতে বলে। মিনালের গজপতি বাড়িতে যাওয়ার কারণে
মৃণাল পুলিশ স্টেশনে এসে আবার রাগ করে। তখন বিজয় চার্চের দরজায় পাওয়া সেই চেনটি দেখায়। মৃণাল দেখে বলে, এটি আমার না। আর আমি স্কুলের ফান্ড সংগ্রহ করার জন্য সেদিন ভোরে স্কুটি করে চার্চে গিয়েছিলাম। সেখানে গিয়ে দেখেছিলাম মেইন গেট খোলা ছিল। তখন আমি স্কুটি পার্ক করার সময় চার্চের ডান দিকে একটি কালো রঙের গাড়ি দেখেছিলাম। এরপর চার্চে ঢোকার পর মেইন গেট বন্ধ থাকায় আমি পাশের দরজা দিয়ে ঢুকেছিলাম আর ভেতরে গিয়ে কনফেশন রুমে পাদ্রির লাশটি দেখতে পাই। পাদ্রির লাশ দেখে আমি অনেক ভয় পেয়ে গিয়েছিলাম, তাই তাড়াতাড়ি সেখান থেকে বেরিয়ে আসি। কিন্তু বের হওয়ার সময় আমি বাইরে সেই কালো গাড়িটি দেখতে পাইনি। এছাড়া আমি আর কিছুই জানি না। এটুকু বলে মৃণাল থানা থেকে বেরিয়ে যায়। মৃণাল পুলিশ স্টেশনের বাইরে এলে দেখা যায় মৃণালকে কেউ একজন ফলো করছে। তাহলে কি তার সাথেও খারাপ কিছু হতে চলেছে? জানতে হলে দেখতে থাকো। অন্যদিকে বিজয়ের ভাবি অভিনয়া প্রেগনেন্ট হয়েছে। দীর্ঘদিন পর তাদের বাড়িতে একটা খুশির খবর এসেছে, তাই বাড়ির সবাই অনেক বেশি খুশি। কিন্তু বিজয়ের ভাই গৌরবকে টেনশনে দেখা যাচ্ছে। এখন এর কারণ আমরা পরেই জানতে পারবো। বিজয় বাড়িতে এসে দেখে মৃণাল তার পাশের ফ্ল্যাটেই উঠেছে। তখন মৃণালকে ফোন করে ব্যালকনিতে আসতে বললে মৃণাল দেখে বিজয় দাঁড়িয়ে। এরপর তারা কথা বলতে শুরু করে। শহরের অন্যদিকে আবর্জনার স্তূপের মধ্যে একটি লাশ পাওয়া গিয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে একটি কালো রঙের অডি গাড়িও খুঁজে পায়। এরপর পুলিশ ইনভেস্টিগেশন করলে জানা যায় সেটি ছিল জেসিকা নামের একটি মেয়ের, এবং আশ্চর্যজনক বিষয় হলো জেসিকাও প্রেগনেন্ট ছিল। এরপর পুরো পুলিশ ডিপার্টমেন্ট বিষয়টি নিয়ে একটু নড়েচড়ে বসে, কারণ একের পর এক প্রেগনেন্ট মহিলারাই মারা যাচ্ছে। এর পেছনে কী কারণ থাকতে পারে সেটা জানার আগে একটি রিকোয়েস্ট। বন্ধুরা, এতক্ষণ ভিডিওটি দেখছো, তার মানে ভিডিওটি তোমার ভালোই লাগছে। অনুরোধ করব ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করার। আশা করি তোমরা সেটা অবশ্যই করবে এবং আমার অনুরোধটি রাখবে। আরেকদিকে বিদ্যা নামের একজন মন্ত্রী বৌমা প্রেগনেন্ট হয়েছে। বিয়ের অনেক দিন পর তার কোল জুড়ে বাচ্চা আসতে চলেছে, তাই সবাই আনন্দ উৎসব করছে। কিন্তু এমন আনন্দ অনুষ্ঠানেও বিদ্যার মুখ ভার করেছিল। তখন বিদ্যাকে তার শাশুড়ি জিজ্ঞাসা করে, এমন খুশির দিনেও মুখ ভার করে আছো কেন? বিদ্যা বলে, আমি এটা কিভাবে করব মা, এটা তো পাপ। বিদ্যার শাশুড়ি বলে, তুমি তো এটা জেনে বুঝে করনি, যেটা হয়েছে তো হয়েছে, এখন হাসি খুশি থাকার চেষ্টা করো। বিদ্যা তখন ওয়াশরুমে যায়। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী এসে বৌমাকে দেখতে চাইলে তখন সবাই বিদ্যার খোঁজ করতে শুরু করে। কিন্তু অনেকক্ষণ পর এক পর্যায়ে দেখা যায় বিদ্যা নিজের হাত কেটেই বাথরুমের মধ্যে আত্মহত্যা করেছে। কিন্তু কেন? আর সে কি এমন পাপ করেছে যার জন্য সে এই খুশির দিনেও এত বেশি চিন্তিত ছিল? মৃণাল লাইব্রেরিতে বসে বই পড়ছে। বিজয় বারবার কল করে তাকে বিরক্ত করছে। মৃণাল এক পর্যায়ে বিরক্ত হয়ে লাইব্রেরি থেকে বেরিয়ে আসে। তখন সে এখান থেকে চলেই যাবে, কিন্তু তার স্কুটিতে কোনোভাবেই স্টার্ট দিতে পারছিল না, কারণ তার সাইলেন্সার পাইপের ভেতরে কেউ একজন কাগজ ঢুকিয়ে রেখেছে, যার কারণে তার স্কুটি কোনোভাবেই স্টার্ট হচ্ছে না। তখনই মৃণালের উপর কয়েকজন গুন্ডা আক্রমণ করে, আর সেই মুহূর্তে বিজয় এখানে চলে আসে আর সেই গুন্ডাগুলোর হাত থেকে মৃণালকে বাঁচায়। হামলাকারীরা গাড়িতে করে পালিয়ে যায়। বিজয় পুলিশ হেডকোয়ার্টারে ফোন করে হামলাকারীদের গাড়ির বিস্তারিত জানতে চায়। তখন মৃণাল বলে, ওই কেসের জন্যই আমার উপরে আক্রমণ করা হয়েছে, আর প্রথম থেকেই আমি এই ভয়টাই পাচ্ছিলাম। আমার পরিবার আছে, আমার কিছু হলে তাদের কি হবে? এই বলে স্কুটি নিয়ে চলে যায়। আর এখনই আমরা বুঝতে পারি মৃণালের উপরে যারা নজর রেখেছিল তারাই তার উপরে আক্রমণ করেছে। হামলাকারীরা তখন এসে তাদের বস জনকে সব কিছু জানায়। এখানে একটা বিষয় বলে রাখি, এই জনকে মনে করে রাখবে, কারণ এই জনের সাথে অনেক বড় একটা রহস্য লুকিয়ে আছে। যাই হোক, তখন জন আপাতত এক সপ্তাহ কিছু না করার জন্য গুন্ডাগুলোকে বলে। পরের দিন সকালে বিজয় যায় মৃণালের বাসায়। মৃণালের বাবা তখন বলে, আমার মেয়ের বিয়ের বয়স হয়েছে, আপনারা এইরকম করলে কে চাইবে আমার মেয়েকে বিয়ে করতে? তখন বিজয় বলে যে সেই মৃণালকে বিয়ে করবে। এটা শুনে মৃণাল অনেক খুশি হয়, কারণ সেও মনে মনে বিজয়কে পছন্দ করে। যাই হোক, বিজয় ওখান থেকে বেরিয়ে যাবে। তখনই মৃণাল ফোন করে বলে যে সে বিজয়ের সাথে একা কিছু কথা বলতে চায়। মৃণাল বিজয়কে ডেকে পাদ্রির মার্ডারের ব্যাপারে বলতে শুরু করে। সে বলে, পাদ্রি মারা যাওয়ার সময় চার্চে আরও কয়েকজন লোক ছিল। তখন বিজয় বলে, আগের বার এসব কেন বলনি? তখন মৃণাল বলে, পুলিশকে সব কিছু বলা জরুরি নয়, কিন্তু পছন্দের মানুষকে সব কিছু বলা দরকার। তখন তাদের মধ্যে সম্পর্কটা আরও ঘনিষ্ঠ হয়ে ওঠে আর তারা বিয়ে করে নেয়। মৃণাল বিজয়ের পরিবারের সাথে ভালোই মানিয়ে নিয়েছিল আর পুরো পরিবারের ছবি ফেসবুকে পোস্ট করে। বিজয় মৃণালের সাথে কথা বলতে বলতে তার মোবাইলের চার্জ শেষ হয়ে যায়, তাই সে ভাবির ফোনটি চায়। তখন অভিনয়াকে অন্যমনস্ক দেখে বিজয় বলে, আমি এক সপ্তাহ যাবৎ দেখছি তুমি কিছু একটা নিয়ে চিন্তা করছো আর মনমরা হয়ে আছো। এরকম হয়ে থাকলে তো তুমি অসুস্থ হয়ে যাবে। কোনো সমস্যা হয়ে থাকলে আমাকে বলো। অভিনয়া এটা এড়িয়ে যাওয়ার জন্য চেষ্টা করলে বিজয় একটু অভিমান করে বলে,
ঠিক আছে, বলতে না চাইলে বলো না। এবার অভিনয় বলে, যখন বাচ্চা হচ্ছিল না তখন সবাই কত কটু কথা বলেছে আমাকে, কত খারাপ ব্যবহার করেছে। আর এখন বাচ্চা হচ্ছে দেখে সব পরিস্থিতি উল্টো হয়ে গিয়েছে। এই বাচ্চা না হলে কি যে হতো। বিজয় বলে, এখন এসব ভেবে মন খারাপ করছো কেন? বাচ্চার কি নাম রাখবে, কোন স্কুলে ভর্তি করাবে, এখন বরং এসব নিয়েই ভাবো। যাই হোক, অভিনয়তার অন্যমনস্ক থাকার আসল কারণটা বিজয়ের থেকে এড়িয়ে যায়, যার ফলাফলটা যে কতটা ভয়ানক হতে চলেছে তা তোমরা ধারণাও করতে পারবে না। যাই হোক, দেখতে থাকো। এরপর জেসিকার গাড়ি থেকে বিজয় একটি পেট্রোল পাম্পের রসিদ পায়। এটা সেই দিনেরই ছিল যেদিন জেসিকা মিসিং হয়েছিল। তখন বিজয় ওই পেট্রোল পাম্পের সিসি ক্যামেরা চেক করে। বিজয় জেসিকার কেসে যেন একটু বেশি আগ্রহ দেখাচ্ছে। এটা লক্ষ্য করে গজপতি জানতে চাইলে বিজয় বলে, 5 বছর আগে সে এমন একটি কেস পেয়েছিল। তখন কেসটাকে গুরুত্ব না দিয়ে সেই মেয়েটার স্বামীকে বলেছিল 2 দিন পরেই তার স্ত্রী বাসায় পৌঁছে যাবে, কিন্তু 2 দিন পরেই সেই মেয়ের লাশ পাওয়া গিয়েছিল। তখন সেই মেয়েটির স্বামীকে সে উত্তর দিতে পারেনি, আর সে মনে করে সেদিন যদি কেসটা গুরুত্ব দিত তাহলে হয়তো মেয়েটি বেঁচে থাকতো। কিন্তু এবার সে জেসিকার স্বামীকে জবাব দিতে চায়। সিসিটিভি চেক করে তারা জানতে পারে ওই রশিদটা একটি কালো রঙের গাড়ির ছিল। এরপর তারা ওই গাড়ি এবং ওই ভেতরের লোকটাকে চিহ্নিত করার চেষ্টা করে, কিন্তু এদিকে ওই গাড়িটি মৃণালের বাড়ির সামনে ঘোরাঘুরি করছে, যেটা দেখে মৃণাল ভয় পেয়ে বিজয়কে কল করে। বিজয়ের কথা মতো মৃণাল ঘরের জানলা দরজা বন্ধ করে দেয় আর অন কলে বিজয়ের আসা পর্যন্ত অপেক্ষা করতে থাকে। বিজয় এসে দেখে ওখানে কোনো গাড়ি নেই, এমনকি কেউ এসেছিল এমন কোনো প্রমাণও নেই। বিজয় বাড়িতে ঢুকে ফ্রিজ থেকে পানি নেওয়ার সময় লক্ষ্য করে অভিনয়ের দরজাটা খোলা। সে দরজা দিয়ে উঁকি মেরে দেখে তার ভাবি অভিনয়ের গলায় দড়ি দিয়েছে। দেখে বিজয় নিজের চোখকেও বিশ্বাস করতে পারছে না। এতদিন পর তাদের স্বপ্ন সত্যি হতে চলেছে। দীর্ঘদিন শাশুড়ি আত্মীয় স্বজনদের কটু কথা সহ্য করার পর তার কোলে বাচ্চা আসতে চলেছে। এখন কেন সে আত্মহত্যা করবে? পুলিশ পুরো বাড়ি চেক করে কোনো চুরির আলামত খুঁজে পায় না। তাই পুলিশ ধারণা করে অভিনয় আত্মহত্যা করেছে। বিজয়ের মা কান্না করতে করতে বলে, শুধুই তো একটা বাচ্চা চেয়েছিলাম, আর তো কিছু চাইনি। যখন বাচ্চা আসতেই চলেছিল তখন কেন মরতে হবে? প্রতি উত্তরে অভিনয়ের মা বলে, ভেবেছিলাম এই ঘরে বিয়ে দিলে মেয়ে সুখে থাকবে, কিন্তু এরা আমার মেয়েকে 50 লক্ষ টাকার জন্য মেরে ফেললো। মাত্র 2 দিন সময় চেয়েছিলাম, সেই 2 দিনও সহ্য হলো না তাদের। এটা শুনে বিজয় সহ সবাই আকাশ থেকে পড়ে, কারণ তারা কেউই এই ব্যাপারে কিছুই জানে না। এখন প্রশ্ন উঠে আসে, অভিনয় তার মায়ের কাছে 50 লক্ষ টাকা কেন চেয়েছিল? তাহলে এটা কি সত্যিই আত্মহত্যা নাকি খুন? ছাদে উঠে মৃণাল বিজয়কে বলে, অভিনয়ের মৃত্যুতে তার গৌতমের উপরে সন্দেহ হচ্ছে, কারণ সে যখন ফ্যামিলি ফটো ফেসবুকে পোস্ট করেছিল তখন তার এক ডাক্তার বন্ধু ছবিটি দেখে আর অভিনয়ের প্রেগনেন্ট হওয়ার ব্যাপারে বেশ কিছু অবাক করা তথ্য দেয়। সে বলে, এটা কিভাবে সম্ভব? বিজয়ের ভাই গৌতম আমাদের ক্লিনিকে ফার্টিলিটি টেস্ট করিয়েছিল। সে সন্তান জন্মদানে সম্পূর্ণ অক্ষম। কোনো ট্রিটমেন্ট করে সেটা ঠিক হবে না। তাই অভিনয়ের প্রেগনেন্ট হওয়াটা অনেকটাই রহস্যজনক। তখন মৃণাল বিজয়কে বলে, ভাবির কোনো অবৈধ সম্পর্ক ছিল কিনা? এটা শুনে বিজয় অনেক বেশি রেগে যায় আর মৃণালকে চড় মেরে সেখান থেকে বেরিয়ে আসে। বিজয় অফিসে গেলে গজপতি অভিনয়ের সব রিপোর্ট বিজয়কে দেয়। রিপোর্ট দেখে বিজয় পুরোই অবাক হয়ে যায়, কারণ অভিনয়ের শরীরে একটা কেমিক্যাল পাওয়া গিয়েছে। তখন সে খেয়াল করে এই পর্যন্ত শহরের যেগুলো মহিলা অন্তঃসত্ত্বা হয়েছে তাদের সবার শরীরে এই কেমিক্যাল পাওয়া গিয়েছে। এরপর সে ফরেনসিক ডাক্তারের কাছে এই কেমিক্যালের সম্পর্কে জানতে চায়। তখন জানা যায় এই কেমিক্যালটি আসলে যৌন ক্ষমতা বাড়ানোর একটি ঔষধ। তার মানে এই কেসগুলোর মধ্যে অবশ্যই কোনো না কোনো কানেকশন রয়েছে। এরপর বিজয় বাড়িতে এসে তার ভাইকে জিজ্ঞাসা করে কেন সে মিথ্যা বলেছে। ভাবির পেটে আসলে তার বাচ্চা ছিল না, আর এই নিয়ে তাদের মধ্যে ধস্তাধস্তিও হয়। তখন বিজয়ের মা এলে বিজয় বলে, তোমরা বাচ্চা বাচ্চা করে ভাবিকে খুন করেছ, সব সময় ভাবিকে দোষ দিয়েছ, কিন্তু একবারও কি জিজ্ঞাসা করেছ ভাইয়েরও সমস্যা রয়েছে কিনা? তখন গৌতম বলে, হ্যাঁ, সমস্যা আমার। আমি আর তোর ভাবি কত হাসপাতাল, কত ডাক্তার, কত মন্দিরে গিয়েছি, তার কোনো হিসেব নেই। শেষে একটা হাসপাতালের খোঁজ পাই। সেখানে গেলে ডাক্তার জানায় অতিরিক্ত মানসিক প্রেশার নিয়ে কাজ করার কারণে আমি সন্তান জন্মদানে অক্ষম হয়ে গিয়েছি। তাই বাবা ডাক শোনার জন্য আমাদের আর্টিফিশিয়াল ইনসেমিনেশন করতে হবে। ডাক্তার জানায় এটা আমার শুক্রাণু ব্যবহার করেই করা হবে, তাই আমি আর্টিফিশিয়াল ইনসেমিনেশন করি। এই কথাটা অভিনয় কাউকে জানাতে নিষেধ করেছিল। 2 মাস পরে অভিনয় প্রেগনেন্ট হয়, কিন্তু হাসপাতালে খরচ এত বেশি হয়ে যায়নি যে তার জন্য 50 লাখ টাকা লাগবে। তাই শ্বশুরবাড়িতে 50 লাখ টাকা চাওয়ার কোনো প্রশ্নই আসে না। বিজয় ভারতী নামে সেই হাসপাতালে যায় এবং সেখানে গিয়ে সিরিয়ালের একজন বিখ্যাত অভিনেত্রীকে দেখতে পায়।
যেও সেখান থেকে ট্রিটমেন্ট নিচ্ছে। বিজয় তখন ডক্টর তুলসী রুমে ঢুকলে দেখে ডক্টর তুলসী গতকালকের লেখা একটি পেপার পড়ছে। বিজয় ডাক্তার তুলসীর কাছে আর্টিফিশিয়াল ইনসেমিনেশন সম্পর্কে জানতে চায়। তখন ডাক্তার বলে, আর্টিফিশিয়াল ইনসেমিনেশন একেবারেই সেফ। তোমার ভাবি মারা গিয়েছে দেখে তোমার এমনটা মনে হচ্ছে। বিজয় বলে, এমন আরও ৩ জন মারা গিয়েছে, আর আমার বিশ্বাস এই মৃত্যুর পেছনে আপনাদের হাসপাতালের কোনো না কোনোভাবে যোগাযোগ আছে। তখন ডাক্তার তুলসী বলে, তুমি তোমার ভাবির ব্যাপারে শুধু বলতে পারো, অন্যদের ব্যাপারে বলার তুমি কে? তখন বিজয় নিজের পরিচয় দিয়ে বলে, শুধু ভাবির ব্যাপারে জানতে এসেছিলাম, কিন্তু এখন অফিসিয়াল তদন্ত করতে হচ্ছে। আপনার এখানে ট্রিটমেন্ট নেওয়া সবার রিপোর্ট আমি চাই। তখন ডক্টর তুলসী বলে, এটার জন্য ইন্ডিয়ান মেডিকেল বোর্ডের পারমিশন প্রয়োজন। তার জন্য আমার 2 দিন সময় লাগবে। বিজয় বলে, আপনার স্বামী রামকৃষ্ণ ইন্ডিয়ান মেডিকেল বোর্ডের একজন মেম্বার, তাই আপনার কাছে এটা কোনো কঠিন ব্যাপার না। আমি চাই আপনি 2 ঘন্টার মধ্যে সব রিপোর্ট আমাকে দেবেন। বিজয় তখন বাইরে গিয়ে একটা সেলুন থেকে গতকালকের একটি পত্রিকা নিয়ে পড়তে থাকে। তখন সে দেখতে পায় দামোদর নামের একজন ব্যবসায়ীর বউ খুন হয়েছে, যে কিনা প্রেগনেন্ট ছিল। এটা দেখে বিজয়ের সন্দেহ আরও বেড়ে যায়। এদিকে ডক্টর তুলসী কাকে যেন একটা ফোন করে সমস্যা সিরিয়াস হয়ে গিয়েছে বলে নিউ ইয়র্ক থেকে ফিরে আসতে বলে। হাসপাতাল থেকে রিপোর্ট এলে দেখা যায় ওখান থেকে যারা ট্রিটমেন্ট নিয়েছে তাদের মধ্যে 6 জন অলরেডি মারা গিয়েছে। রিপোর্ট দেখতে দেখতে বিজয় খেয়াল করে ওখানে যারা মারা গিয়েছে তাদের সবার রিপোর্ট 23 নম্বর দিয়ে মার্ক করা হয়েছে। বিজয় তখন এই 23 এর রহস্য খুঁজতে শুরু করে। বিজয় সন্দেহ করে হাসপাতালে যেহেতু 50 লক্ষ টাকা খরচ হয়নি, আর গৌতমেরও টাকার প্রয়োজন ছিল না, তাই হয়তো এখানে কোনো তৃতীয় পক্ষ ব্ল্যাকমেইল করেছিল, আর সেজন্যই অভিনয় তার মায়ের কাছে 50 লক্ষ টাকা চেয়েছিল। এরই মধ্যে তাদের উপরে আবার কিছু গুন্ডা আক্রমণ করে, আর তাদেরকে লক্ষ্য করে গুলি ছুড়লে সেই গুলি মিনালের ঘাড়ে এসে লাগে। তখনই আমরা জানতে পারি গুন্ডাগুলোর বস অর্থাৎ জন সামনে একটি বড় পার্টি ধরেছে, সেখান থেকে অনেক টাকা পাবে তারা। বিজয় মৃণালকে একটি হাসপাতালে ভর্তি করে। সেখান থেকে মৃণাল কিছুটা সুস্থ হলে তারা টিভিতে একটি নাটকের সিন দেখতে পায়। তখন বিজয়ের ভারতী হাসপাতালে থাকা সেই অভিনেত্রীর কথা মনে পড়ে যায়। এবার সে বুঝতে পারে ব্ল্যাকমেইলের পরবর্তী টার্গেট হতে চলেছে এই অভিনেত্রী। তাই বিজয় শুটিং স্পটে গিয়ে সেই অভিনেত্রী আর তার স্বামীকে বলে, যদি কেউ তাদেরকে ব্ল্যাকমেইল করে তাহলে অবশ্যই তারা যেন বিজয়কে জানায়। অভিনেত্রী কিছু বলার চেষ্টা করলেও তার স্বামী সেটা এড়িয়ে যায়। এতে বিজয়ের সন্দেহ হয়। এরপর বিজয় হেডকোয়ার্টারে ফোন করে অভিনেত্রী এবং তার স্বামীর ফোন ট্র্যাক করতে বলে, আর সেখানে দেখতে পায় কিছু লোক তাদের থেকে টাকা দাবি করছে, কারণ তাদের কাছে এমন কিছু ডকুমেন্ট রয়েছে যেটা জানাজানি হলে অভিনেত্রীর ইমেজ এবং স্ট্যাটাসের ক্ষতি হতে পারে। আর আগামীকালকেই তাদের এই টাকাটি রাস্তা থেকে লেনদেন করা হবে। বিজয় আর তার পুরো টিম প্ল্যান করে, যখনই এই টাকা ব্ল্যাকমেইলার তুলে নিতে আসবে তখনই তারা তাদেরকে ধরে নেবে। কিন্তু টাকাটা আসলে ব্ল্যাকমেইলাররা কখন নিয়ে নেয় সেটা তারা বুঝতেও পারে না। কিন্তু বিজয়ের প্ল্যান অনুযায়ী টাকার ব্যাগে একটি জিপিএস ট্র্যাকার লাগানো ছিল, তাই সেটাকে ট্র্যাক করে ব্ল্যাকমেইলারকে তারা ধরে ফেলে। ব্ল্যাকমেইলারকে রিমান্ডে নিলে সে বলতে শুরু করে, আপনারা কি জানেন জেসিকা ছিল ক্রিকেটের অনেক বড় ভক্ত। সে চাইতো তার ছেলে একজন বিখ্যাত ক্রিকেটার হোক, তাই সে স্বামীকে না জানিয়ে একজন ক্রিকেটারের শুক্রাণু স্পাম ব্যাংক থেকে কেনে, আর সেটা দিয়েই সে প্রেগনেন্ট হয়। এদিকে মন্ত্রী বদ্রীনাথ তার মতোই রাজনীতিবিদ উত্তরাধিকারী চেয়েছিলেন, কিন্তু তার ছেলে এমনটা ছিল না, তাই সে নিজের শুক্রাণুকে ছেলের শুক্রাণু বলে, আর আর্টিফিশিয়াল ইনসেমিনেশনের মাধ্যমে নিজের বৌমাকে প্রেগনেন্ট করে। এসব খবর আমি হাসপাতাল থেকে জেনে ওদেরকে ব্ল্যাকমেল করতে শুরু করি। জেসিকা এসব কিছু পাদ্রির সামনে কনফেশন করতে চেয়েছিল, তাই আমি তাদের দুজনকেই মেরে ফেলেছি। মন্ত্রী বদ্রীনাথ টাকা দিতে রাজি হচ্ছিল না, তাই তার বৌমাকে আমি সব বলে দিই। তখন তার বৌমা সহ্য করতে না পেরে নিজেই আত্মহত্যা করেছে, আর অভিনয়ে প্রেগনেন্ট হয় অন্যের শুক্রাণু ব্যবহার করে, কারণ তার স্বামীর শুক্রাণু দিয়ে সে কখনোই প্রেগনেন্ট হতে পারত না। কিন্তু এই বিষয়টি তার স্বামীর কাছে সে গোপন রেখেছিল, তাই আমি এই কথাটা ফাঁস করে দেওয়ার ভয় দেখিয়ে 50 লক্ষ টাকা দাবি করি। কিন্তু সে উল্টো আমাদের এই সব র্যাকেটের ব্যাপারে সবকিছু জানিয়ে দিতে চেয়েছিল, তাই সে রাতে অভিনয়ের বাড়িতে যায়, আর তার গলায় ওড়না পেঁচিয়ে তাকে মেরে সিলিংয়ের সাথে ঝুলিয়ে দিই, যাতে করে এটা সবাই আত্মহত্যা ভেবে নেয়। এগুলো শুনে বিজয় অনেক বেশি রেগে যায়, আর সেই ব্ল্যাকমেইলারকে গুলি করে হত্যা করে ফেলে। এরপর ফরেনসিক ডাক্তার ফোন করে বলে যে 6 জন মারা গিয়েছে তাদের মধ্যে 3 জনের বাচ্চার ডিএনএ একই, অর্থাৎ এই একই ব্যক্তির শুক্রাণু ব্যবহার করে তাদেরকে অন্তঃসত্ত্বা করা হয়েছে। ডাক্তার আরও বলে, স্পাম ব্যাংক আর এই ট্রিটমেন্ট করা ডাক্তারকে জিজ্ঞাসা করলে এর পেছনে কে রয়েছে তা জানা যাবে। বিজয় তখন সেই ব্ল্যাকমেইলারের বাসা খুঁজে সেখানে তার 4টি বন্ধুর ছবি দেখতে পায়, যেখানে জন নামের একজন ব্যক্তির খোঁজ পাওয়া যায়। সে দুশ্চরিত্র হওয়ার কারণে তার বউ তার বাচ্চার মা হতে চায়নি,
তাই তার বউ আর্টিফিশিয়াল ইনসেমিনেশনের মাধ্যমে অন্যের শুক্রাণু দিয়ে প্রেগনেন্ট হয়। এটা শুনে জন নিজের বউকে মেরে লাশ গুম করে ফেলে, কিন্তু মনের মধ্যে তার বাবা হওয়ার ইচ্ছাটা ঠিকই থেকে যায়। তাই সে নিজের শুক্রাণু দিয়ে অন্যদেরকে প্রেগনেন্ট করতে শুরু করে আর তাদের এই সব বলে ব্ল্যাকমেইল করতে থাকে। এদিকে বিজয়ের ইনভেস্টিগেশন সম্পর্কে জন জেনে যায়। জন তখন ভারতী হাসপাতালে গিয়ে ডক্টর তুলসী আর তার স্বামীর কাছে এ ব্যাপারে জানতে চায়। এবার আমরা জানতে পারি রামকৃষ্ণ এই আর্টিফিশিয়াল ইনসেমিনেশন করে আমেরিকাতে লাখ লাখ ডলার কামিয়েছে, আর সে এখানে একটা প্রজেক্ট করেছে যার টাইটেল দিয়েছে 23। এর মাধ্যমে যাদের সন্তান হয় না তাদের অন্যের শুক্রাণু ব্যবহার করে আর্টিফিশিয়াল ইনসেমিনেশন করে প্রেগনেন্ট করে। এই কাজ অবৈধ হলেও তারা বেশ ভালোভাবেই করে আসছিল, কিন্তু কোনো সমস্যায় পড়েনি। তখন জন নামের একটি লোক এই হাসপাতাল থেকে জেনে ট্রিটমেন্ট নেওয়া সেই রোগীদেরকে ব্ল্যাকমেল করতে শুরু করে, যার মধ্যে 6 জন অলরেডি মারা গিয়েছে। এমনকি 23 নম্বর ওয়ার্ডে আর্টিফিশিয়াল ইনসেমিনেশনের জন্য শুক্রাণু রাখা হতো, সেখান থেকে জন শুক্রাণু পাল্টে নিজের শুক্রাণু রেখে যেত। যাই হোক, যেহেতু জনের এই রহস্য ডাক্তাররা জেনে গিয়েছে, তাই জন ডাক্তার তুলসী আর তার স্বামীকে মেরে ফেলে। এরপর জন মৃণালকে কিডন্যাপ করে আর সেটা বিজয়কে ফোন করে জানালে সাথে সাথেই বিজয় সেখানে চলে আসে। এরপর তাদের মধ্যে একটা ফাইট হয় এবং এক পর্যায়ে বিজয় জনের পকেট থেকে ইনজেকশন নিয়ে জনের ঘাড়ে কেমিক্যাল ইনজেক্ট করে। এরপর জন সেখানেই মারা যায় আর এখানেই মুভিটি শেষ হয়ে যায়। যাই হোক, সিনেমার প্রতিটি মোড়ে ছিল টান টান উত্তেজনা, আর শেষ পর্যন্ত গল্পটা প্রমাণ করে সত্য কখনোই চাপা থাকে না। আপনাদের কুত্তারাম 23 কেমন লাগলো? সিনেমার কোন মুহূর্তটি আপনাকে সবচেয়ে বেশি চমকে দিয়েছে? কমেন্টে জানাতে ভুলবেন না। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। আমাদের চ্যানেলে এমনই আরও দুর্দান্ত সিনেমার ব্যাখ্যা পেতে দেখা হবে আবার কোনো রহস্যের দরজায়।